মায়া বনু বিহারিণী চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে। চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়া বনু বিহারিণী। যতক্ষণে সদনের মেট্রো স্টেশন থেকে অভিক বেরোচ্ছে, ততক্ষণে মনের মধ্যে অখিল বন্ধু বেশ রমরমিয়ে চলছে। অন্যদিন মেট্রো থেকে এই রাস্তাটা ঠিক 7 মিনিট লাগে, কিন্তু আজ পাক্কা 5 মিনিটে সেটা কভার করে ফেলল সে। উত্তরার সামনে পৌঁছে দেখে সেখানে কেউ নেই। অবশ্য সবে 4:45, এখনো সময় আছে। উত্তরার সামনেটায় পায়চারি করতে লাগলো অভিক। নীল পাঞ্জাবি তো পরেইছে, সঙ্গে প্রায় 1 বালতি পারফিউম মেখে নিয়েছে বাড়ি থেকে বেরোনোর আগে। ভাগ্যিস তখন মা ছিল না, না হলে নির্ঘাত সন্দেহ করত। যাগে, সেই ফাঁড়া আপাতত কেটেছে। তাই আমাদের অভিক এখন বেশ ফুরফুরে মন নিয়ে গলির মুখটার দিকে তাকিয়ে আছে। এই বোধহয় এলো অপর্ণা। এক একটা লোক এই দিকে ঘুরছে, আর অভিকের মনে হচ্ছে যে রোহিণী এসেছে। কিন্তু প্রত্যেকবারই একটু নিরাশই হচ্ছে সে। এই করে 5টা বেজে গেছে। এমন সময় গলির মুখে দেখা গেল তার গাড়ি। গলিতে ঢুকে যেন সবটা স্লো মোশনে চলতে শুরু করলো। সেই সাদা রঙের সিডান, বেশ ভালোভাবে মেনটেন করা। ও নিজেই ড্রাইভ করে আসে। নিয়ে এসে গাড়িটা দাঁড় করালো একেবারে উত্তরার সামনে। কি ভীষণ পাংচুয়াল, মনে মনে বলল অভিক। ধুতিটা সামলে নিয়ে গাড়ি থেকে নামলেন বাপ্পাদা। অভিককে দেখে বললেন, বাহ, আজ এত উতলা কেন? সময়ের আগেই এসে গেছো, কি ব্যাপার? অভিকের মনের মধ্যে তখন একসঙ্গে বিরক্তি আর নিরাশা ভালো রকম দানা বেঁধেছে। বলল, না মানে তেমন কিছু তাড়াতাড়ি তো আসেনি। কিন্তু বাদ সাধল কৃষ্ণদা। হঠাৎ করে বলে উঠল, 15 মিনিট ধরে পায়চারি করে যাচ্ছে বাইরে। অনেকক্ষণ ধরেই দেখছি, কিন্তু কিছুতেই ভেতরে ঢুকছে না। বাপ্পাদা কিছু মুহূর্ত অভিকের দিকে কটমট করে তাকিয়ে থাকলেন। তারপর একবার ঘড়ির দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, সে আর কি করা যাবে, আমি বোধহয় একটু তাড়াতাড়ি চলে এলাম নাকি। এবার লজ্জায় কান গরম হয়ে গেল অভিকের। ব্যস্ত হয়ে বলল, আরে না না বাপ্পাদা, এরকম কিছুই নয়, আসলে জাগে, সেসব ঠিক আছে। কথা শেষ করার আগেই বললেন বাপ্পাদা, এসেই যখন পড়েছ তখন সময়টা নষ্ট করার কোনো দরকার নেই। একটু ভেতরে এসো, সেট ডিজাইন নিয়ে একটু কথা আছে। মুখটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল অভিকের। এখন বাপ্পাদার ঘরে ঢুকে গেলে তো আর রক্ষে নেই। কিন্তু এক্ষুনি রোহিণী আসবে যে। একটা চাও তো খেতে পারতাম একসাথে। কিন্তু বাপ্পাদার মুখের ওপর কথা বলার কোনো সাহস এখনো অভিকের হয়নি। তাই, আচ্ছা বাপ্পাদা, আসছি বলে সে ভেতরের দিকে মুখ বাড়ালো। ঢোকার আগে আরো একবার গলির মুখের দিকে চোখ গেল অভিকের। না, এখনো কোনো পাত্তা নেই রোহিণীর। অন্ধকার মুখ নিয়ে অফিস ঘরে ঢুকলো অভিক। বাপ্পাদা তাঁর চেয়ারে বসে আছেন। অভিককে দেখে সামনের চেয়ারটার দিকে দেখিয়ে দিলেন। অভিক বসতেই বললেন, এই বছরটায় পরপর অনেকগুলো প্রোডাকশন প্ল্যান করা আছে। বেশ কয়েকজন নতুন ছেলেমেয়ে ঢুকেছে, তো বেশ ভালো একটা টিম যখন পাচ্ছি তখন করিয়েই ফেলি। জানুয়ারিতে বিসর্জন, তারপর বসন্ত করব ধরো ওই দোলের সময়। তাছাড়া জন্মোৎসব আছে মে মাসে। তারপর থেকেই কাজ শুরু করব নষ্ট নীড়ের। পড়েছ? অন্যদিন হলে অভিক মন দিয়ে বাপ্পাদার কথা শুনত, কিন্তু আজ এই নীল পাঞ্জাবির জন্মদিনে ওর একটু মন মরাই লাগছে। গায়ে পারফিউমের গন্ধটা যেন নাকে এসে বর্ষার মতো বিঁধছে। বলে দিলাম
তাও ঠিক সময় আসতে পারল না। বাপ্পাদার কথা অভিকের কানেই ঢুকল না। আর কি করেই বা পড়বে? সকাল থেকে যে ছবিটা মাথায় নিয়ে গুনগুন করে যেন কিছু মনে করো না গেয়ে চলেছে, সেটাই তো বিধাতা এবং বাপ্পাদা একসঙ্গে জল ঢেলে দিলেন। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, আরে এলোই তো না কেউ, আর দেখবেই বা কি করে? কি হে, তোমার মনটা কোথায়? একটু গলা চড়িয়েই বললেন বাপ্পাদা। চমকে উঠল অভিক। বাধ্য হয়ে এবার মনটা টেনে ফিরিয়ে আনতে হলো উত্তরার অফিস ঘরে। অভিক বাপ্পাদার দিকে তাকাতেই বাপ্পাদা বলে উঠলেন, কি, কোথায় মন? কি হয়েছে কি তোমার আজকে? অভিক নিজেকে একটু সামলে নিয়ে বলল, না না বাপ্পাদা, কিছু হয়নি, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম আর কি, তেমন কিছু নয়। তেমন কিছু নয় না হয় বুঝলাম, কিন্তু আমার কথাটা কি শুনলে? বললেন বাপ্পাদা। কি কথা? ও আচ্ছা আচ্ছা, নষ্টনীড়, হ্যাঁ হ্যাঁ পড়েছি তো, বলল অভিক। চারুলতাও আমার অনেকবার দেখা। হ্যাঁ সেটা জানি, যাকে তো সেই নষ্টনীড়ের জন্য একটু কাজ করতে হবে মে মাস থেকে। আচ্ছা তোমার এখন ব্যস্ততা কিরকম? অভিক সঙ্গে সঙ্গে বলে উঠল, বাপ্পাদা এখন ব্যস্ততা বলতে তো খুব একটা কিছু নেই, খালি ওই মানে চাকরির ইন্টারভিউগুলো দিচ্ছি, আর রিসার্চটা শেষ করব সামনের বছর। মনে তো হচ্ছে ফেব্রুয়ারি নাগাদ শেষ হয়ে যাবে। বেশ বেশ বেশ। আচ্ছা বলছি, রঘুপতির সেট কিরকম হবে কিছু ভেবেছ? জিজ্ঞেস করলেন বাপ্পাদা। অভিক কিছু উত্তর দিতে যাওয়ার আগেই কৃষ্ণদা এলো ঘরে। বাপ্পাদা বলছি, ওই হলটা তো রেডি হয়ে গেছে, তো ওখানেই বসতে পারেন এখন। বাপ্পাদা অভিকের দিকে তাকিয়ে বললেন, তাহলে ও ঘরেই চলো, ওখানে তো যেতেই হবে একটু পরে এমনিতেই। কৃষ্ণদা যেতে উদ্যত হলে হঠাৎ বলে উঠলেন, আয় অভিক, তুমি চা খাবে? আয় কৃষ্ণ, দুটো চা বলে দাও তো কাজলকে। বলে হলের দিকে এগিয়ে গেল দুজন। অভিকের মাথায় তখন অন্য চিন্তা। কার সাথে চা খাওয়ার জন্য সে সেজে গুজে এলো, আর কার সাথে খাচ্ছে শেষমেশ। আর সেই ম্যাডাম যে কোথায় আছেন সে কেউ জানে না। হলে বসতেই বাপ্পাদা জিজ্ঞেস করলেন, বলছি রোহিণী কখন আসবে কিছু বলেছে তোমাকে? খুব চেষ্টা করেও গলায় নিজের নিরাশাটা চাপতে পারল না অভিক। হ্যাঁ মানে কথা তো হয়েছিল যে 5টা নাগাদ ঢুকবে, তারপর তো আর। নিশ্চয়ই আবার সেই কলেজ গেছে বা কিছু করছে। ওকে নিয়ে এই একটাই ঝামেলা, একেবারে টাইমের কোনো খেয়াল থাকে না। আগের দিন কিংশুককে বললাম যে ওকে দিয়ে অপর্ণাটা করাবো, ও যেন একটু সিরিয়াস হয়ে যায়। যাকে, আচ্ছা রঘুপতি সেটটা বলো তুমি। অভিক তখন ঘুরে ঘুরে বোঝাতে শুরু করলো যে কিরকম ভেবেছে সেটটা নিয়ে। কিন্তু কিছুতেই বাপ্পাদার মন মতো ব্যাপারটা হচ্ছে না। কিছু না কিছু খুঁত ধরেই চলেছেন বাপ্পাদা। শেষমেশ অভিক বলল যে, বাপ্পাদা একটা মিনিমালিস্ট সেট করলে হয় না? এত বড় বড় জিনিসপত্র না বানিয়ে শুধুমাত্র একটা রোস্ট্রাম আর কিছু ওড়না ফেলে দিলে কেমন হয়? বেশি ঝক্কিও থাকবে না, দেখতেও ভালো লাগবে, আর আলো দিয়ে বাকিটা বুঝিয়ে দেওয়া যাবে। বাপ্পাদার এই আইডিয়াটা মন্দ লাগেনি। রঘুপতি চরিত্রটা এমনিতেই ভীষণ গুরুত্বপূর্ণ, আর এরকম আধুনিক সেট ডিজাইন রাখলে সব দিক থেকেই সুবিধে। আর ঠিক করে করতে পারলে এমন একটা মায়াবী আবেশ বিসর্জনের সঙ্গে যে ভীষণ ভালোভাবে মিলে যাবে সেটা তিনি জানেন। এই করতে করতে প্রায় 6:30 নাগাদ দরজা খোলার আওয়াজে দুজনের চোখ গেল ওইদিকে। গলদঘর্ম অবস্থায় আবারও সেই কাঁচু মাচু মুখ নিয়ে অবশেষে দেখা দিয়েছেন অপর্ণা। কিন্তু এবার চোখগুলো বাপ্পাদার থেকেও যেন এক মুহূর্ত বেশি থামল অভিকের চোখে চোখ রেখে। বাপ্পাদা এক ঝলক তাকিয়ে তারপর আবার নিজের স্ক্রিপ্টের দিকে তাকালেন। বলছে যে অভিক, রঘুপতির সেট তাহলে ফাইনাল করে দিলাম, ওই রস্ট্রাম বানাতে বলে দিচ্ছি। অভিকের মন আবার একটু অন্য দিকে চলে গেছে। আপাতত সে একটু পাঞ্জাবিটা ঠিক করে নিতেই ব্যস্ত। এখন রঘুপতি টঘুপতি কিছুই তার মাথায় কোনো জায়গা পাবে না।